সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আমি মশলা করছি। খুব সকালে ঘুম থেকে না উঠলেও আজকে এই 7:30 নাগাদ ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বলতে চা আর বিস্কিট খেয়েছি। খেয়েই দেখছি মা অলরেডি মশলা করতে শুরু করে দিয়েছে। মা আজকে কি করেছে জানো? তিল ভেবে আতপ চালকে বেটে নিয়েছে। ভাবতে পারো এই ঘটনাগুলো ঘটেছে আমি ঘুম থেকে ওঠার পরে, যখন আমি ব্রাশ করছিলাম তখন। তারপরে যখন আমি চা খাচ্ছি তখন আমাকে বলছে, জানিস আমি আজকে তিল ভেবে আতপ চাল বেটে ফেলেছি। আমি বললাম, বেশ ভালোই কাজ করেছো। এমনিতে তো চালের গুঁড়ো দিয়ে বড়া খাওয়াই হয়, এবার না হয় আতপ চাল বাটা দিয়ে বড়া খেয়ে দেখবো টেস্ট অন্যরকম হয় কি না। ঠাম্মা তো আতপ চাল শিলপাটায় বেটেই বড়াগুলো ভাজতো, জব্বর টেস্ট হতো। ঠাম্মার হাতের ওই চাক ভাজা বলতে মিষ্টি কুমড়োর চাক ভাজা আর খইয়ের বড়া সারা জীবন মনে রাখবো। এত টেস্ট হতো না, কি বলবো। আমি সারা জীবনেও তো ভুলবো না। আর কারোর হাতেই এই রকম টেস্ট পেলামই না জানো। অনেকের হাতেই চাক ভাজা আর খইয়ের বড়া খেয়েছি, হ্যাঁ খুব সুন্দর টেস্ট হয় তাদের হাতেও, কিন্তু ঠাম্মার হাতের সেই স্বাদ ঠাম্মার হাতেই ছিল, যেটা ঠাম্মা আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় নিজের সাথে করে নিয়ে চলে গেছেন। তো ঠাম্মার কথা বললেই, ঠাম্মার কথা মনে পড়লেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে ওঠে। ঠাম্মাকে আমি খুব মিস করি। দিদুনকে তো খুব ছোটবেলায় হারিয়েছিলাম, তারপরে ঠাম্মাই মাকেও আপন করে নিয়েছিলেন, আর আমিও ঠাম্মা বলতে অজ্ঞান ছিলাম। যখনই স্কুল ছুটি থাকতো গ্রামে যেতাম, তখন একদিন দুদিনের জন্যই যেতাম, তখনই ঠাম্মা আমার পছন্দের রান্নাগুলো করে খাওয়াতো জানো, যা কিছু আমি খেতে ভালোবাসতাম। সেই আদর আর কোথায়। দিদুন তো অনেক ছোটবেলায় চলে গেছে, এখন শুধু ছবিতে দেখি। 2021 সালে ঠাম্মাও আমায় ছেড়ে চলে গেল। প্রিয় মানুষটা এইভাবেই এক এক করে হারিয়ে যায়। যেমন 2019-এ আমার বড় মামা চলে গেছে। সবাই চলে যাচ্ছে এক এক করে, বড় ভালোবাসার মানুষগুলো। তো যাই হোক, যখন যার সময় হবে তখন তাকে যেতেই হবে। এটাই তো জগতের নিয়ম, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তো তারপরে মশলা হয়ে গেল। মশলা বলতে মা তো করেই ফেলেছিল, আমি শুধু তিলটা বাটলাম, অরিজিনাল তিল। মা তো তিল ভেবে চালটাকেই বেটে ফেলেছে। যাই হোক, একদিন বড়া খাওয়া হবে। আর মা পোস্তটা বেটেছিল, আমি আদা বাটলাম আর অরিজিনাল তিল বাটলাম। তারপরে মিক্সচার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে নিলাম, আর মিক্সচারের যে বাটিটা ছিল সেটাকে ভালো করে মেজে নিয়েছি। তার সাথে চায়ের যে বাসনগুলো থাকে, প্রতিদিন সকাল সন্ধে যে চা খাওয়া হয় তার যে বাসন, সেগুলো সবই আমরাই মেজে ফেলি রান্নাঘরের বেসিনে। শান্তনা দিদির জন্য আমরা ওই বাসনগুলো রাখি না, কারণ শান্তনা দিদি খুব তাড়াহুড়ো করেন, এটা একটা কারণ। আর শান্তনা দিদি হাতে পড়লে এই কাপগুলো অনেক দিন ধরে চা খাওয়ার উপযুক্ত থাকবে না। দেখবে কোনো কাপের চটা উঠে গেছে, দেখবে কোনো কাপের হ্যান্ডেল ভেঙে গেছে। শান্তনা দিদি বলবে, আমি তো আস্তেই করেছিলাম, কেমন করে ভাঙলো কি জানি। তো সেই জন্যই আমরা রিস্ক নেই না, চায়ের বাসনগুলো আমরাই মেজে ফেলি। তো চায়ের বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল। তারপরে ব্রেকফাস্ট হিসেবে যেহেতু কিছু খেতে হবে, তাই সহজেই যেটা খাওয়া যায় সেটাই খেয়ে নিলাম। সেটা হলো দুধ ছাতুর ঘোল। সেটা খেয়েই রান্নাবাড়ি করতে শুরু করে দিলাম। আজকে তৈরি হচ্ছে 5 মিশালি ডাল, কারণ প্রথমে মা আমাকে প্রস্তাব দিয়েছিল অড়লের ডাল করার। আমি বললাম, ক্ষমা করো মাগো, অড়হরের ডাল আমার একদমই পছন্দ নয়। আমি বললাম অন্য কিছু অপশান বলো। তখন বলছে 5 মিশালি ডাল খাবি? আমি বললাম হ্যাঁ, মিশালি ডাল খেতে ভালো লাগবে। তো মিশালি ডাল হচ্ছে। আর আজকে হলো উচ্ছে আর আলু ভাজা। যেহেতু বেগুন নেই, তো সেই জন্য আলু দিয়ে উচ্ছে ভাজা হলো। আর এখন তৈরি হচ্ছে টেস্টি টেস্টি পনিরের সবজি। আর আজকে পনিরের সবজির মধ্যে স্পেশাল আইটেম হলো রেড ক্যাপসিকাম, অনেকে আবার রেড বেল পেপারও বলে।
তো সেদিন স্মার্ট বাজার থেকে এনেছিলাম, সেই জন্য মা আবার আজকে গ্রিন ক্যাপসিকাম দিল না, মা বললো আজকে রেড ক্যাপসিকামের পনির তৈরি হোক। আমি বললাম হোক হোক। আর বলো না, আজকে সকাল থেকে ওয়েদারটা কীরকম বলো তো, অদ্ভুত রকমের। রোদ ওঠেনি, আকাশ মেঘলা, হাওয়ার ছিটে ফোটাও অবশিষ্ট নেই। এত অসহ্য গরম লাগছে রান্নাঘরে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে আর আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসবো। আমি অস্থির হয়ে গেলাম। আর এদিকে মা স্নান সেরে পুজো করতে গেছে। আমারও তো রান্নাটা প্রায় শেষের দিকে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্না তো হয়ে গেল। এইবার পনিরটাও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি। এখন বাড়তি বাসনগুলো রেখে এলাম। পনিরটাকে যতক্ষণ লো ফ্লেমে স্ট্যান্ডিং টাইমে ফুটতে দিলাম, ততক্ষণে আমি এই দিকের মশলাপাতির কৌটোগুলো মুছে নিচ্ছি। প্রতিদিনই মোছা হয়, আজকেও মুছে নিলাম। মুছে নিয়ে যে নেতাটা দিয়ে মুছলাম সেটাকে ভালো করে ধুয়ে আবার মেলে দিলাম। আর এদিকে পনিরের সবজিটাও হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। সার্ভ করা দায়িত্ব তো মায়ের। রান্নাঘর থেকে এসে গেছি, দেখো আমার কি পরিস্থিতি। উফ, কি অসহ্য গরম বাবারে বাবা। এইবার দেখো ওয়েদার, দেখেছো একটা গাছের পাতা যদি নড়ে, সবাই বলে নারকেল গাছের পাতা নাকি খুব হালকা হয়, একটু বাতাসেই দোলে, কিচ্ছু হচ্ছে না। আমি বারান্দায় ফ্যান চালিয়ে বসেছিলাম। এই যে যিনি দুধ দিয়ে যান বাড়িতে, তিনি এসেছেন দুধ নিয়ে, তার কাছ থেকে দুধ নিয়ে নিচ্ছি। ইনি সেই খানপুর থেকে দুধের বালতি মাথায় নিয়ে আসেন, ইনারও কষ্ট কম নয়। তো যাই হোক, উনি দুধ দিয়ে চলে গেলেন। তারপরে আমি স্নান করে এলাম। স্নান করে এসেও শান্তি নেই, তবে হ্যাঁ একটু শান্তি এখন পাওয়া যাচ্ছে। দেখো এখন বেশ হাওয়া উঠেছে। রান্নাঘরের রান্না শেষ হয়ে গেল, তারপরে হাওয়া দিচ্ছে। তারপরে এখন লাঞ্চের পালা। আজকে লাঞ্চে শো স্টপার হলো ক্ষীর দই। এই ক্ষীর দই জামাই ষষ্ঠীর দিন আনা হয়েছিল, কিন্তু আর খাওয়া হয়নি। এত গরম না, ভুলেই যায় মা বের করতে। তাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে টেস্টি টেস্টি ক্ষীর দই। লাঞ্চের পরে সান্ত্বনা দিদি বাকি 2 বাড়ি থেকে কাজ সেরে এসে অস্থির হয়ে গেছে। তাই ভাবলাম ফ্রিজে তো এখনও 2-3টে না, এই মোটামুটি 4টে মতো তরমুজের আইসক্রিম আছে, যেগুলো আমাদের খাওয়া হয়নি। সেগুলো আমি একটা খাই, মা একটা খাক, সান্ত্বনা দিদি একটা খাক। 3 জন মিলে আইসক্রিম এনজয় করলাম। তারপরে চলে এসেছি আমি ছাদে। একটু রেস্ট নেইনি এখনো পর্যন্ত। আমি ছাদে এসে শুকনো জামা কাপড়গুলো তুলে এখানেই ভাঁজ করে নেব, আমরা তো তাই করি। আর ভেজা জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলোকে সিঁড়িতে যে দড়ি আছে সেখানে মেলে দেব। দেখো কিছু জামা কাপড় ভাঁজ হয়ে গিয়েছে। তারপরে মায়ের শাড়িটা গায়ে জড়িয়ে একটু নাচানাচি করে নিলাম, যদিও মা দেখতে পায়নি, মা তখন উল্টো দিকে ঘুরেছিল, না হলে বলতো তুই কি পাগল হলি। তো যাই হোক, জামা কাপড় তোলার পর্ব কমপ্লিট। এখন দেখলাম কালকে যে মেজমামির দেওয়া ঘাস ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর কি দশা, ভালোই আছে। আর এদিকে দেখো আমার চারবেরা ফুটেছে, কালারটা বেশ ডিপ হয়েছে। আর এই যে আমার পার্বতী এসেছিল পাশের ছাদে, কারণ মা জামা কাপড় সমেত নিচে চলে গেলেও আমি ছিলাম ছাদেই। ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, নিচে যেতে ইচ্ছেই করছিল না। তাই ছাদে ঘোরাঘুরি করতে করতে পার্বতী উঠে এলো পাশের বাড়ির ছাদে। পাশের বাড়ি বলতে আমার মেজো কাকিমণির ছেলের বউ পার্বতী, আসল নাম শিবানী, আমি রাখি পার্বতী। তো গল্পে গল্পে বলছে যে তারাগাদার চারা নেবে, আমাদের এই ছাদে হয়েছে অনেক চারা, নেবে? তো আমি বললাম হ্যাঁ নেব। তো পার্বতী চটপট 3-4টের জায়গায় 5-6টা চারা তুলে আমাকে দিয়ে দিল তারাগাদার। তারপরে পার্বতী গল্প করলো কিছুক্ষণ, তারপর নিচে চলে গেল। আমি যেহেতু ফোনটা নিয়ে এসেছিলাম ওপরে, মাকে কল করে বললাম পার্বতী কয়েকটা তারাগাদার চারা দিয়েছে, কোথায় লাগাবো? মা বলছে যে টবে শুধু নয়নতারা রয়েছে সেই টবে জায়গা করে লাগা, কোনো রকমে গাছগুলো লেগে গেলেই আমি অন্য টবে স্থানান্তরিত করব। সেই মতোই চারাগুলো লাগিয়ে দিলাম। তারপরে একটু করে জল ছিটিয়ে দিলাম। তারপরে দেখলাম সন্ধে নামছে, আমি নিচে এলাম, মা তখন সন্ধেবাতি দিচ্ছে। তারপরে আমি করে ফেললাম সান্ধ্যকালীন চা। আজকে একটু বেশি করেই চা বানিয়েছি সবার জন্যেই, বলতে বাবার তো এই পরিমাণ চাই বাবা খেয়ে থাকে, বাবার জন্য না,
আমার জন্যই জেনারেলি বেশি করে চা বানিয়েছি, কারণ সারা দুপুর একটুও রেস্ট নেইনি বলেই হয়তো ভীষণ মাথা যন্ত্রণা করছে, মাথাটা ছিঁড়ে পড়ছে। আর 2021-এ যে আমার পায়ের লিগামেন্ট ইনজুরি হয়েছিল, যদিও প্লাস্টার করা হয়েছিল, তবুও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে না ভীষণ পাটাও ব্যথা করে আর লিগামেন্ট ইনজুরির জায়গাটা ফুলে যায়। তো যাই হোক, চা তো খেয়ে নিলাম, কিন্তু মাথা ব্যথাটা কমেনি এখনও, তাই ভাবছি এখন একটু রেস্ট নিয়ে নিই। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।